জমনা স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। প্রথম দিনে পাকিস্তানের মাত্র এক উইকেট ফেলতে পেরেছে বাংলাদেশ। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করেন বোলারদের এলোমেলো বোলিংয়ের কারণেই উইকেট আসছে না, পাশাপাশি স্লিপ ক্যাচিংয়েও উন্নতি করতে হবে বলে মনে করেন তিনি। এছাড়া এই ম্যাচে সুযোগ না পাওয়া নাঈম হাসানকে মানছেন দুর্ভাগা। পাকিস্তানের বোর্ডে যখন বিনা উইকেটে ১০০ পেরিয়েছে, ওভারের খাতায় মোটে ২১। সংগ্রামের টেস্ট ক্রিকেটের টাইগার বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলায় মাতেন পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইস ও ইমামুল হক। দুজনের ওপেনিং জুটি থেকে ১০৬, মিরাজের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ইমামের ব্যাটে ৪৫। প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমে অভিষেক ইনিংসেই 50 করলেন আওয়াইজ। দিন শেষে বাঁহাতি এই ব্যাটার অপরাজিত ৮৫ রানে। আরেক অভিষিক্ত আবদুল্লাহ ফজল নট আউট ৩৭-এ। দিনের শুরুতে যেখানে পাকিস্তানি বোলাররা ১১২ রানেই বাংলাদেশের ৬ উইকেট তুলে নিল, তাসকিনদের এখানে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। সমস্যা কোথায়, স্কিলে নাকি উইকেটে? সকালবেলা পাকিস্তান আসলে ভালো বল করছে, অনেক রান করাটা অনেক কষ্ট ছিল। সেখান থেকে আমি মনে করি আরেকটা সেশন ব্যাটিং করতে পারলে আমাদের জন্য ভালো হতো। বাট দিন শেষে আমরা তো ৪০০ রান ক্রস করছি। আমার মনে হয় যে আরও হয়তো ৫০ রান করলে আমাদের জন্য অনেক বেটার হতো। বাট বোলিংটা আমি মনে করি যে আমরা একটু এলোমেলো বল করছি আজকে। যেহেতু এটা টেস্ট ক্রিকেট, কামব্যাক করার অনেক সুযোগ আছে। আজকে আমরা এটা রিঅ্যাসেস করব, আসলে কোথায় বল করতে হবে এই উইকেটে। সফররতদের ব্যাটিং লাইন আপে বেশ কজন বাঁহাতি, তবুও একাদশে জায়গা পাননি নাঈম হাসান। আর এক অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ সাফল্য পাওয়ায় এই আফসোস আরও জোরালো হয়েছে। তবে কি ৬ ফুটেরও বেশি উচ্চতার নাঈমকে খেলানো যেত না? টিম তো আসলে টিমের স্ট্রেংথ বুঝে আসলে আমাদের যেতে হয়। অনেক সময় আপনি লাকি থাকবেন, অনেক সময় লাকি থাকবেন না। কারোর জন্য তো আসলে কাউকে সুযোগ করে দেওয়া হচ্ছে, আমার কাছে মনে হয় যে সে সেটা আর্ন করে কিনা সেটাও বেটার। এবং টিমের আসলে আমাদের টিমটা আসলে আমরা অনেক সময় পারি না করতে, অনেক কিছু অনেক কারণ আমাদের টিমের ব্যালেন্সটাও দেখতে হয়। আনলাকি বলবো না, সে হয়তো আবার যখন আসবে তখন হয়তো সে ভালো করবে। বাট সে তার চেষ্টা করতেছে, যখন সুযোগ আসবে সে তখন খেলবে। উইকেট এখনও প্রথম দিনের মতোই বলে মনে করেন সিনিয়র সহকারী কোচ। তার মতে চিন্তার কারণ নাই, এখনও বাংলাদেশ প্রায় ২৫০ রানে এগিয়ে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ৪০-এ পা দিলেন তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। জন্মদিনে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে খেলেছেন ৭১ রানের ইনিংস। ১৪তম সেঞ্চুরি স্পর্শের আক্ষেপ থাকলেও ভক্তদের প্রত্যাশা আরও লম্বা সময় জাতীয় দলকে সার্ভিস দেবেন মিস্টার ডিপেন্ডেবল। ২ দশকের দীর্ঘ ক্যারিয়ারে মুশফিক খেলেছেন ১০১তম টেস্ট। হাসান আল মারুফের প্রতিবেদন। ৩৯ বসন্ত পেরিয়ে পা দিয়েছেন ৪০-এ। দীর্ঘ প্রায় ২১ বছরের ক্যারিয়ার। সাদা পোশাকে দেশের ক্রিকেটে এখনও জলজলে মুশফিকুর রহিমের নাম। বিদায় নিয়েছেন তামিম, মাশরাফি, রিয়াদ আর মাঠের বাইরে সাকিব। তবে পঞ্চপাণ্ডব অধ্যায়ের শেষ প্রদীপ হয়ে এখনও ২২ গজ আগলে রেখেছেন মুশফিক। দলের প্রয়োজনে আজও সেই চিরচেনা নির্ভরতা মিস্টার ডিপেন্ডেবল। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে মাঠে নামার মধ্য দিয়ে সচিনের পর এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম টেস্ট ক্যারিয়ারের অর্জনটা নামের পাশে করেন মুশফিক। এবার জন্মদিনটাও মুশফিক রাঙালেন দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালের রেকর্ড ভেঙে। বাংলাদেশের হয়ে টেস্টে ৪১ বার ৫০ রানের ইনিংস খেলেন তামিম। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ৭১ রানের মধ্য দিয়ে সেই রেকর্ড ভেঙেছেন মিস্টার ডিপেন্ডেবল। ২ দশকের দীর্ঘ ক্যারিয়ারে টেস্ট খেলেছেন মোটে ১০১টি, সেটিও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। লাল বলে দেশের সবচেয়ে সেরা ক্রিকেটারের জন্মদিনে কি বলছেন ভক্তরা? পরিশ্রমী প্লেয়ার এবং ডিসিপ্লিন প্লেয়ার। তিনি এই ৩৯ বছর বয়সে যেভাবে খেলতেছেন, এটা অনেকের আমাদের কাছে অনুপ্রেরণার বিষয়। মুশফিকুর রহিমকে আমি আসলে অনেক ভালোবাসি। উনি আমার আইডল প্লেয়ার একজন, আর ওনাকে আমি অনেক ছোট থেকে দেখছি। আর ওনার জন্মদিনে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। সবশেষ ৯ ইনিংসে ২ সেঞ্চুরি আর ২ ফিফটিতে প্রায় ৫৫০ রান আছে মুশফিকের ঝুলিতে। নামের পাশে ৭০ গড় প্রমাণ করে বয়স নয়, ফিটনেস আর পরিশ্রমেই এখনও সেরাটা দিচ্ছেন দেশের সবচেয়ে অভিজ্ঞ তারকা।
Mr. Dependable. জন্মদিনে সতীর্থদের ভালোবাসা আর শুভেচ্ছাতে সিক্ত হয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। সকালে ব্যাটিংয়ে নামার আগে কেক কেটে উপলক্ষটা ফ্রেমবন্দি করে রাখেন বাকিরা। যদিও 14তম সেঞ্চুরিটা স্পর্শ করতে পারলে নিশ্চয়ই পূর্ণতা পেত মুশফিকের দিনটা। মিরপুরের সবশেষ ম্যাচে নিজের 100তম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে এই সেঞ্চুরিটা করতে পারলে হয়তো তার জন্মদিনটা আরও বেশি রাঙাতে পারতেন। তবে মুশফিকের দৃঢ়তা আর পরিশ্রম দিয়ে টেস্ট ক্যারিয়ারটা আরও বেশি লম্বা হবে, সেই সঙ্গে বয়সের বাধা পেরিয়ে টেস্ট অধ্যায়টাও আরও বেশি উজ্জ্বল হবে প্রত্যাশা ভক্ত সমর্থকদের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে 2000 রানের মাইল ফলক ছুঁয়েছেন লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে 33 রানে আউট হওয়ার পথে এই কীর্তি গড়েন এলকেটি। 2000 রান করার পথে লিটনের গড় 37.20। এই উইকেট কিপার ব্যাটারের পর এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি করেছেন 71 রান। টেস্ট চ্যাম্পিয়নশিপে তার রান 1876। মুশফিকের গড় 43.62। এই তালিকার পরের নামগুলো অনুমিত: নাজমুল হোসেন, শান্ত, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ। 2019 সাল থেকে শুরু হওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি রান করেছেন জো রুট। এই ইংলিশ ব্যাটারের রান 6480। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক 2026 পুরস্কারে ভূষিত হয়েছেন সাবেক অধিনায়ক ও বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সহ 15 জন। এই তালিকায় আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হকও। তামিম ইকবাল বাদে এই তালিকায় আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। পুরস্কার প্রাপ্ত অন্যান্যদের মধ্যে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডাক্তার AZM জাহিদ হোসেন, মাহাদি আমিন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি ইনক প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এই পুরস্কারটি চালু করেছে। প্রতি বছর দেশের উন্নয়নে অবদান রাখা গুণী ব্যক্তিদের এই পুরস্কারে সম্মানিত করা হবে। ঢাকা ছাড়লেন হামজা চৌধুরী। 4 দিনের সফর শেষে আজ সকালে তিনি সস্ত্রীক ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। দিন কয়েকের জন্য হুট করে দেশে এসেছিলেন হামজা চৌধুরী। ব্যক্তিগত কাজে ঢাকায় এসেছিলেন হামজা। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও করেছেন। নতুন করে স্পোর্টসে উপস্থিত হয়ে খুদে খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছেন তিনি। ক্রিকেটারদের সাথেও দেখা করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। বাংলাদেশ 5 জুন সান মারিনোতে প্রীতি ম্যাচ খেলবে। ওই ম্যাচের জন্য 24 মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন হামজাকে ঢাকায় ক্যাম্পে আনার চেষ্টা করছে। সময় সুযোগ থাকলে হামজা ক্যাম্প শুরুর 2 দিন আগেও ঢাকায় আসতে পারেন বিশেষ এক কাজে। সাফের আগেই জাতীয় স্টেডিয়াম প্রস্তুত করতে চায় নবগঠিত গ্রাউন্ডস কমিটি। তবে বারমুডা নাকি লাগানো হবে জয়সিয়া ঘাস, সেটা খেলোয়াড়দের থেকে পরামর্শ নিয়ে আগামী 2 দিনের মধ্যে নেবে সিদ্ধান্ত। এদিকে ভারত আসিয়ান টুর্নামেন্টে অংশ নেয় সেপ্টেম্বরের বদলে নভেম্বরে ঢাকায় হতে পারে সাফ, জানিয়েছেন সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। শনিবার জাতীয় স্টেডিয়াম সংস্কার কাজ দেখতে আসবে বাফুফের গ্রাউন্ডস কমিটি, কিন্তু বাফুফের ঘোষিত গ্রাউন্ডস কমিটিই তো নেই। মাঠ পরিদর্শনের 2 ঘন্টা আগে তাই বাফুফের ফেসবুক পেজে 9 সদস্যের কমিটি ঘোষণা। তাদের একাংশ পরিদর্শন শেষে সাফের আগে মাঠ প্রস্তুতের আশাবাদ দিলেন। আগে আমাদের মাঠের থেকে প্রায় 20 মিনিট লাগতো পানি সিপ করে নিচে যেতে। ওনারা যে কাজ করেছে এখন 12 থেকে 13 মিনিটের ভিতরে মধ্য মাঠের থেকে পানি কমে যাবে। ঘোষিত কমিটির অনেকেই নতুন মুখ। এর মধ্যে আছেন 5 আগস্টের পর কখনোই বাফুফেতে না আসা নির্বাচিত সদস্য মাহিউদ্দিন সেলিম। প্রশ্ন ছিল তিনি বিদেশ থেকে কিভাবে মাঠ রক্ষণাবেক্ষণ করবেন। উনি হয়তো সরাসরি হেল্প করতে পারতেন, কিন্তু উনি তো ফিনান্সিয়াল সাপোর্ট আমাদেরকে দিচ্ছে, কিন্তু আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমাদের মাঠের কোনো সমস্যা হলে উনি সার্বক্ষণিক কিন্তু আমাদের হেল্প করছে। জাতীয় স্টেডিয়ামে শুরুতে বাফুফে এই বারমুডা ঘাস লাগানোর কথা বললেও এখন জয়াসিয়া ঘাস লাগানোর কথা বলছে। যদিও এই ঘাসটা একটু দেরি করে বড় হয়, তবে পুরো মাঠ কিন্তু ঘন ঘাসে ভরে যায় এবং আগাছা জন্ম হওয়ার সুযোগ কম থাকে। অপরদিকে বারমুডা ঘাস দ্রুত বর্ধনশীল, কিন্তু এর ফাঁকে ফাঁকে
আগাছা জন্মায়। কয়েকদিনের ভিতরে ঘাস রোপণ করবে এখানে, ফার্টিলাইজেশন করে ঘাস লাগায় ফেলবে। যেটা আমরা ঘাস চেক করলাম, এখানে দুই রকম ঘাস ছিল, ওখান থেকে আমরা চুজ করে দিব আজকের ভিতরে কোন ঘাসটা লাগাবো আমরা, আইদার বারমুডা বা জয়সারা ভ্যারাইটি, দুটার ভিতরে একটা হবে। দোনোটা ভালো প্রোজ আছে এবং দোনোটা কনস আছে, বাট আমরা চেষ্টা করবো একটু রিসার্চ করে আজকের ভিতরে কিছু প্লেয়ারদের সাথে কথা বলে দেখতে যে ওনারা কি প্রেফার করে। তবে নতুন খবর, সেপ্টেম্বরে ভারত আসিয়ান টুর্নামেন্ট খেলায় নভেম্বরে পেছাতে পারে সাফ। ইন্ডিয়া ছাড়া সাফ করাও তো নভেম্বর বিদ্যুৎ হ্যাঁ বাংলাদেশি হবে। 8টি জায়গায় পানি নিষ্কাশনের জন্য 42টি পাইপ থাকছে সংস্কারাধীন জাতীয় স্টেডিয়ামে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। লঙ্কান প্রিমিয়ার লিগের আইকন ক্রিকেটার হতে লাগবে সামাজিক যোগাযোগ মাধ্যমে 2.5 লাখের বেশি ফলোয়ার। শনিবার এমন নিয়মই তৈরি করেছিল এলপিএল কর্তৃপক্ষ, তবে তীব্র সমালোচনার জেরে সেই নিয়ম বদলে ফেলেছে এলপিএল। লঙ্কান প্রিমিয়ার লিগের 6ষ্ঠ আসরে খেলোয়াড়দের ক্যাটাগরি নির্ধারণে নতুন মাপকাঠি চালু করা হয়েছিল। আইকন ক্যাটাগরির জন্য আবেদন করতে খেলোয়াড়দের অন্তত 75টি আন্তর্জাতিক টি20 খেলতে হবে। ফ্র্যাঞ্চাইজি টি20 ম্যাচ খেলতে হবে 100টিরও বেশি। শেষ 18 মাসে ন্যূনতম 30 ম্যাচ খেলতে হবে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় থাকতে হবে 2.5 লাখের বেশি ফলোয়ার। তবে এই সিদ্ধান্তের পর তীব্র সমালোচনা শুরু হওয়ায় এই নিয়ম বদলে ফেলেছে ক্রিকেট শ্রীলঙ্কা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলোয়ার সংখ্যা আর প্রয়োজন পড়বে না। আগামী জুলাই আগস্টে হওয়ার কথা এলপিএল এর পরবর্তী আসর। এক বিশ্বকাপ, 3 দেশ আর তিনটি জমকালো ওপেনিং সেরেমনি। মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে পপ কুইন বেলিন্ডার সুরের জাদু থেকে টরন্টোর বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়ের বিট, আর সবশেষ লস অ্যাঞ্জেলসে কেটি পেরির গ্ল্যামারাস পারফরমেন্স। 48 দলের এই মহাযজ্ঞে এবার ফুটবলের সাথে মিশবে বিশ্বসেরা মিউজিকের উন্মাদনা। ফুটবল ইতিহাসে দ্বিতীয়বারের মতো যৌথভাবে আয়োজন হচ্ছে আসন্ন বিশ্বকাপ। ভিন্নধর্মী ফুটবল বিশ্বকাপের শুরুটাও হবে ভিন্নভাবে। এবার একটি নয়, 3টি উদ্বোধনী অনুষ্ঠানের গ্র্যান্ড সেলিব্রেশনে মেতে উঠবে ফুটবল বিশ্ব। ফিফার ঘোষণা অনুযায়ী মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র, এই 3 আয়োজক দেশেই হবে ইতিহাসের বৃহত্তম ফুটবল মহাযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে মঞ্চে পারফরমেন্সের ঝড় তুলবেন বিশ্বসেরা সব তারকারা। আগামী 11 জুন মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে পর্দা উঠছে 48 দলের এই মহাযজ্ঞের। আর সেখানে সুরের জাদু ছড়াবেন গ্র্যামিজয়ী মেক্সিকান পপ ব্যান্ড মানা। তাদের সাথে গলা মেলাবেন ফোক লেজেন্ড আলেজান্দ্রো ফার্নান্দেস ও লাতিন পপ কুইন বেলিন্ডা। আদিবাসী শিল্পীদের পরিবেশনায় মেক্সিকোর সংস্কৃতি আর আধুনিকতার এক অনন্য মিশেল দেখবে বিশ্ববাসী। মেক্সিকোর রেশ কাটতে না কাটতেই 12 জুন উৎসবের নগরী হয়ে উঠবে কানাডা টরন্টো। বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচের আগে মঞ্চ কাঁপাবেন মাইকেল বুবলে আর অ্যালানিস মরিসেট। টরন্টোর এই মেগা ইভেন্টে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় আমেরিকান ডিজে সঞ্জয়। কানাডার বৈচিত্র্য আর সাম্প্রদায়িক সম্প্রীতি তুলে ধরতে ট্রফিকে সাজানো হবে এক অনন্য মোজাইক নকশায়। ওইদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে তাক লাগিয়ে দেওয়া হবে ফুটবল বিশ্বকে। ফিফা জানিয়েছে আমেরিকার এই কনসার্টটি হবে আক্ষরিক অর্থেই বিশ্বকাপের বিশালত্ব আর গ্ল্যামারের এক রঙিন প্রতিচ্ছবি। কারণ সেখানে মূল আকর্ষণ হিসেবে থাকবেন বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি। সঙ্গে থাকছেন র্যাপার ফিউচার, লিসা, রেমা ও টাইলারের মতো হাই প্রোফাইল সব পারফর্মার্স। 2002 সালে জাপান ও কোরিয়ার পর এটিই হতে যাচ্ছে যৌথ আয়োজনের দ্বিতীয় বিশ্বকাপ। 3 দেশের এই রাজকীয় শুরুটা উন্মোচন করতে চলছে ফুটবলের নতুন দিগন্তের। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামের যাতায়াত ভাড়ার খরচ কমিয়েছে কর্তৃপক্ষ। নির্ধারিত $150 থেকে কমিয়ে আনা হয়েছে $105। যদিও 18 মাইলের এই পথে যাতায়াতের খরচ অন্য সময়ের প্রায় $13। তাই ভাড়া কমানোর এই বিষয়টিকে ঘিরে ফুটবল প্রেমীদের মাঝে উঠে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। 4 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফুটবল উন্মাদনা এখন উত্তর আমেরিকায়। তবে আসন্ন বিশ্বকাপের আনন্দ ম্লান হওয়ার উপক্রম হয়েছিল যাতায়াত খরচের ঊর্ধ্বমুখী ধাক্কায়। বিশেষ করে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াত নিয়ে সমর্থকদের কপালে ছিল চিন্তার ভাঁজ। অবশেষে চাপের মুখে পিছু হটেছে কর্তৃপক্ষ। ম্যানহ্যাটনের পেন স্টেশন থেকে মেটলাইফ স্টেডিয়াম পর্যন্ত রাউন্ড ট্রিপে ট্রেনের ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে নিউ জার্সি ট্রানজিট। আগের নির্ধারিত $150 কমিয়ে এখন তা করা হয়েছে $105। অর্থাৎ এক ধাক্কায় ভাড়া কমেছে প্রায় 1/3।
দামটা 150 থেকে $105 নামিয়ে আনা কিছুটা হলেও স্বস্তির। আমাদের মতো সাধারণ সমর্থকদের জন্য এটি ইতিবাচক। তবে এই ভাড়া কমানোর প্রক্রিয়ায় এসেছে মিশ্র প্রতিক্রিয়া। অন্য সময়ে 18 মাইলের এই পথে যাতায়াতের খরচ হয় মাত্র $12.90। সেখানে বিশ্বকাপের সময় 8টি ম্যাচের জন্য এই উচ্চ মূল্যকে অস্বাভাবিক বলছেন অনেক ফুটবল বোদ্ধারা। দামটা এখনো অনেক বেশি, তবুও কিছুই না পাওয়ার চেয়ে একটু কমাও ভালো। তবে শেষ পর্যন্ত ভক্তদের পকেট থেকেই বড় অঙ্কের টাকা যাচ্ছে। কিন্তু ভাড়ার এই চড়া মূল্য নিয়ে ভিন্ন যুক্তি নিউ জার্সি প্রশাসনের। গভর্নর মিকি শেরিল সাফ জানিয়েছেন, বিশ্বকাপের যাতায়াত ব্যবস্থার বাড়তি চাপের বোঝা করদাতাদের উপর চাপাতে চান না তিনি। ঘাটতি মেটাতে কর্পোরেট স্পন্সরশিপের ওপর জোর দিচ্ছে রাষ্ট্র। এদিকে যাতায়াত খরচে কিছুটা ছাড় মিললেও আসল ধাক্কাটা টিকিটের দামে। বিশেষ ক্যাটাগরি বাদে সাধারণ টিকিটের দামই শুরু হচ্ছে 4 অঙ্কের ঘর থেকে। ফলে যাতায়াত খরচ কমলেও সাধারণ ফুটবল প্রেমীদের জন্য মাঠের গ্যালারিতে বসে খেলা দেখাটা এখনো দূর আকাশের তারার মতো। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। একটা অটোগ্রাফের জন্য হামজার গাড়ির সামনে কান্না করেছিলেন 6ষ্ঠ শ্রেণীতে পড়া ফারিহা আক্তার মিতুল। শুক্রবার জানিয়ে প্রতিবেদন প্রকাশ করে যমুনা টেলিভিশন। 24 ঘন্টা না পেরোতেই মিতুলের স্বপ্ন পূরণ করলেন হামজা। দেশ ছাড়ার আগে শুধু অটোগ্রাফ করা জার্সিই নয়, সঙ্গে বাংলাদেশের পোস্টার বয় মিতুলকে জার্সিতে লিখে দিলেন একটি বিশেষ বার্তা। শনিবার হামজার উপহার মিতুলকে বুঝিয়ে দেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। দর্শক, মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়, তাই স্বপ্নটা সবসময় বড় দেখতে হয়। 6ষ্ঠ শ্রেণীতে পড়া ফারিয়া আক্তার মিতুল ক্রিকেট খেলেন, কিন্তু হামজার বড় ভক্ত। গতকাল বিকেলে হামজা মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে গিয়েছিলেন নতুন করে উদ্বোধনে। সেখানে অনেকক্ষণ হামজার গাড়ির পাশে কান্না করেছিলেন মিতুল, শুধুমাত্র হামজাকে একটু স্পর্শ করার জন্য, হামজার জার্সিতে একটা অটোগ্রাফ নেওয়ার জন্য। ফারিয়া আক্তার মিতুলের সেই স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে। যমুনা টেলিভিশনে প্রচারের পর হামজা তাকে একটা অটোগ্রাফ করা জার্সি এবং মেসেজ পাঠিয়েছেন। শনিবার বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সেই জার্সি কিন্তু ফারিয়া আক্তার মিতুলের হাতে তুলে দিয়েছে। আমরা এখন কথা বলবো মিতুলের সঙ্গে। মিতুল, নিশ্চয়ই কালকের কান্নাটা দেখেছিলেন হামজা চৌধুরী, এবং সেজন্যই কিন্তু এখানে লিখে দিয়েছেন কিপ স্মাইলিং, অর্থাৎ আর কান্না করা যাবে না। এই যে হামজার অটোগ্রাফ করা একটা জার্সি আপনি পেলেন, কেমন লাগছে আসলে? অনেক খুশি, অনেক খুশি, বলে বোঝানোর মতো না। আমার এত খুশি লাগতেছে। ওই দিন আমি কান্না করছিলাম জাস্ট একটা সাইনের জন্য, আর আজকে আমার ওই স্বপ্নটা পূরণ হয়ে গেছে। হামজাকে যদি পাও তাহলে তুমি এবার কি গিফট দেবে যদি কখনো সুযোগ হয়? আমি তাকে অনেক কিছুই দিতে চাই, যেটা আমি এখনো ভাবি না আমি তাকে কি দিব। যদি তার সাথে আবার কখনো দেখা হয় তাহলে আমি তাকে অনেক ধন্যবাদ দিতে চাইবো যে আমাকে এই জার্সিটা গিফট করার জন্য। অনেকের হয়তো বা সাইন পাইছে, বাট এমন কিছু একটা পাইনি যেটা আমি পাইছি। সো আমার অনেক খুশি লাগতেছে। তোমার কালকে রাতে আসলে কি মনে হচ্ছিল, তুমি যখন প্রেক করতেছিলে কিনা, যদি হামজার সাথে দেখা হয়েছে, যদিও নিউজটা দেখে হামজা, যদি ওই হামজা নিউজটা দেখে, এরকম প্রেডিকশন গতকালকে রাতে মনে হচ্ছিল কিনা মিরাকল হতেও পারে? হ্যাঁ, আমি ওই নিউজটা দেখে আমার তখনও কান্না পাইতেছিল যে সবাই সাইন পাইছে, আমি পাইনি, বাট এখন আমিও পেয়ে গেলাম। যদি হামজা স্যারের কাছে এই নিউজটা যায় তাহলে আমি তাকে অনেক ধন্যবাদ দিতে চাই। থ্যাংক ইউ আমাকে এটা দেওয়ার জন্য। হেড স্যার ফোন দিছে, স্কুল থেকে ফোন দিয়া বলতেছে যে মিতুলকে নিয়ে এখানে আসতে হবে। তাই আমি বললাম যে স্যার কেন? বলছে যে হামজার যে অটোগ্রাফের যে বিষয়টা উনি নিউজে দেখছে, দেখার পরে উনি বলতেছে যে ওনার মিতুলের জন্য যে গিফট রেখে গেছে, তারপরে আইসা নেওয়ার জন্য বলতেছে। দর্শক, মানুষের জীবনে মিরাকল কত কিছুই না ঘটে, মিতুলের ব্যাপারটাও ঠিক একই রকম। ফুটবল বেঁচে থাকে ভক্তদের জন্য। হামজা এবং বাফুফে সেই ভক্তদের সবসময় শ্রদ্ধা করার চেষ্টা করে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।